ধন্যবাদ। Dear students, how are you? I hope and I think that you are well by the mercy of Allah. Okay, now we can start our class part 2. Before this class, we discussed about narration. What is narration and how you will complete a narration, direct and indirect. Okay, সেদিন আমরা বলেছিলাম যে narration করতে গেলে আমাদের সেন্টেন্স এবং টেন্স এই দুটো সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে সেন্টেন্স সম্পর্কে যদি ধারণা নিতে যাই তাহলে আমাদের সেন্টেন্সটি কিভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা কিন্তু একটা ব্যবস্থা আছে। যাই হোক, সে বিষয়ে পরে বলবো। ইউ আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10, so you know what is sentences, you know very well, but I want to give you some information, some idea about sentences. How many kinds of sentences? There are 5 kinds of sentences. Generally, sentence has a meaning 5 kinds: assertive, interrogative, imperative, optative, and exclamative. Student, assertive, okay, you say assertive, interrogative, imperative, optative, exclamative. এই যে 5টা সেন্টেন্স, এই সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা আছে। আজকে আমি আরেকটু ধারণা দিতে চাই, কারণ এই 5টা সেন্টেন্স কে যখন তুমি আইডেন্টিফাই করতে পারবা তখন তোমার জন্য ন্যারেশন করাটা ইজি হবে। আর ন্যারেশন করতে গেলে তোমার অবশ্যই এই 5টা সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, কারণ এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমি আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমি এই ন্যারেশন করার ক্ষেত্রে আমার ইনভার্টেড কমা উঠে যায়, ওইখানে যে কমা আছে সেখানে কি বসাতে হবে, আবার যে রিপোর্টিং ভাবটা সেই টু ব্যবহার হয়েছে বা সেই ব্যবহার হয়েছে সেখানে কি বসানো যায়, এটা সম্পর্কে তোমাদের ভালো করে জানার জন্যই সেন্টেন্স সম্পর্কে আইডিয়া দিতে হবে। সেদিন আমরা কি কি আলোচনা করেছি মাই ডিয়ার স্টুডেন্টস? সেদিন আমরা আলোচনা করেছি যে ন্যারেশন করতে গেলে আমার 5টা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 কি বলেছি? নাম্বার 1 হচ্ছে রিপোর্টার। ন্যারেশনের প্রথম আইডেন্টিফাই করতে হবে রিপোর্টার। নাম্বার 2 রিপোর্টিং ভার্ব। নাম্বার 3 রিপোর্টেড স্পিচ। এই 3টা জিনিস তো জানতে হবে, রিপোর্টার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তবে রিপোর্টার যে বাক্য আদান-প্রদান করতেছে কারো একজনের সাথে, সেক্ষেত্রে তাকে বলা হবে পার্সন স্পোকেন টু। আমরা লিসেনারও বলতে পারি। প্যাসেজ ন্যারেশনে লিসেনারও অনেক সময় রিপোর্টার হয়ে যায়, আবার রিপোর্টারও লিসেনার হয়ে যায়, কারণ যখন এটাকে আমরা রূপান্তরিত করি। যাই হোক, এখন আমি যেটা বলতেছি 3টা জিনিস: রিপোর্টার, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টেড স্পিচ, এটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বুঝবো। ইনভার্টেড কমা দ্বারা যে বাক্যটা আটকানো আছে এই বাক্যটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টারের বক্তব্য। এখন এই রিপোর্টেড স্পিচকে যদি আমরা যথোপযুক্তভাবে আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমরা ন্যারেশন করতে পারবো না, কারণ
ন্যারেশনের রুল অনুযায়ী আগে আমার রিপোর্টেড স্পিচে সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হবে এবং টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। কেন করতে হবে? সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে কারণ সেন্টেন্স আইডেন্টিফাই ছাড়া আমরা রিপোর্টিং ভার্বের স্থলে শব্দ জুড়ে দিতে পারবো না এবং কমার স্থলে শব্দ জুড়ে দিতে পারবো না। কমা এবং রিপোর্টিং ভার্বের স্থলে যে শব্দটা ন্যারেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা জানতে হলে আগে আমার সেন্টেন্স জানতে হবে। এখন বলো তাহলে টেন্স কেন প্রয়োজন? টেন্স প্রয়োজন কারণ আমরা রিপোর্টিং ভার্বের টেন্স, উল্লেখ, গঠন এগুলি দেখে আমাদের বাক্যের রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হতে পারে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল একটা বাক্য দেয়া আছে, এই বাক্যটা কে আমার পরিবর্তন করতে হবে। যেই টেন্স আছে এই টেন্সটাকে অন্য টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে আমি কিভাবে করব? আমি যদি এই বাক্যের টেন্স না বুঝি তাহলে তো আমি এই বাক্যটাকে টেন্স রূপান্তরিত করতে পারবো না। এই জন্য আমার টেন্স জানতে হবে। যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা এই সেন্টেন্সগুলো সম্পর্কে ধারণা নেব। সেন্টেন্স সম্পর্কে ধারণা নেওয়ার পরে যখন আমরা ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচকে আইডেন্টিফাই করতে পারবো সেটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি, সেটাকে আমরা কি করতে পারবো? এই বাক্যগুলোকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন সেভাবে আমরা কি করতে পারবো? ন্যারেশনের প্রয়োজনীয় জিনিসগুলো জুড়ে দিতে পারবো। ওকে, তাহলে মনে করো অ্যাসার্টিভ কাকে বলে? স্টেটমেন্ট। অ্যাসার্টিভ হচ্ছে স্টেটমেন্ট। আমি বাংলায় বলতেছি বিবৃতিমূলক বাক্য, যে বাক্য দ্বারা কোনো বক্তব্য বোঝায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। বক্তব্য, বিবৃতি, বর্ণনা এরকম কিছু বাক্য বোঝায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভকে কিন্তু আমরা আবার দুই ভাগে ভাগ করেছি, হ্যাঁ-বোধক, না-বোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। যাই হোক পরে আসবো। এখন আমরা সিম্পল ভাবে বাক্যগুলোর ডেফিনিশন জেনে নেব। তাহলে অ্যাসার্টিভ কি? এটা হচ্ছে স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। কি বাক্য? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কি? যে হ্যাঁ, প্রশ্ন করা বোঝায়, কোনো কিছু জিজ্ঞেস করা বোঝায়, এই ধরনের বাক্য হচ্ছে প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক বাক্যই হচ্ছে ইন্টারোগেটিভ। তারপরে আসে কি? ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি? ইম্পারেটিভ হচ্ছে, তোমরা বলতে পারবা ইম্পারেটিভ কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ইম্পারেটিভ হচ্ছে কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, নির্দেশ এই ধরনের বাক্যকে বোঝায়। একটা বাক্য দ্বারা আমি আদেশ বোঝাচ্ছি বা একটা বাক্য দ্বারা উপদেশ বোঝাচ্ছি, নিষেধ বোঝাচ্ছি, অনুরোধ বোঝাচ্ছি, এই ধরনের বাক্যই হচ্ছে ইম্পারেটিভ। যেমন এই বইটি খুলো, কে স্টুডেন্ট, তোমাকে আমি বইটি খুলতে বলছি, তাহলে তোমাকে আমি কি করলাম? আদেশ করলাম। কি করলাম? আদেশ। এই ধূমপান করবে না, ধূমপান করা খারাপ, এটা কি করলাম? নিষেধ করলাম। দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও, এটা কি করলাম? অনুরোধ করলাম। তাহলে বুঝতে হবে যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলি হচ্ছে ইম্পারেটিভ বাক্যকে নির্দেশ করে। এরপরে আসবো আমাদের অবজেক্টিভ। অবজেক্টিভ কি? সংক্ষেপে অবজেক্টিভ হচ্ছে আশীর্বাদ বা প্রার্থনা। তাহলে যেই বাক্যটা আমাদের আশীর্বাদ বোঝাবে বা প্রার্থনা করা বোঝাবে এই বাক্যটা অবজেক্টিভ। ওকে স্টুডেন্ট, এক্সক্লেমেটরি। হোয়াট ইজ এক্সক্লেমেটরি? এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্য, অবাক, বিস্ময়, এই ধরনের বাক্য। এটা কিন্তু আমরা সিম্পল ভাবে তিনটা ক্ষেত্রে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে আনন্দের সহিত, একটা হচ্ছে আশ্চর্যের সহিত, একটা হচ্ছে দুঃখের সহিত। তিনটা জিনিস আমরা খেয়াল রাখবো, তাহলে যথেষ্ট। ওকে, তাহলে আনন্দের সহিত, আশ্চর্যের সহিত, দুঃখের সহিত এক্সক্লেমেটরি। তাহলে আমরা যখন রিপোর্টেড স্পিচটাকে আইডেন্টিফাই করতে পারবো
what kinds of sentence reported speech when we can identify, then it will be easy to us to complete the narration. ওকে, এখন আমি এখানে ব্যবহার করব যে বাক্যটা আমরা পেয়েছি অ্যাসার্টিভ, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার আগে কি বসাবো, তাই না? এখানে কিন্তু অপশন দুইটা আছে, একটা হচ্ছে সেট টু, এখানে কি বসাতে পারি, আরেকটা হচ্ছে কমার জায়গায় আমরা কি বসাতে পারি। ইনভার্টেড কমার আগে যে কমাটা থাকে পার্সোনাল স্পোকেন টু এর পরে, সেখানে আমরা কি বসাতে পারি। প্রত্যেকটা জায়গাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা স্থল, একটা হচ্ছে সেট টু, আরেকটা হচ্ছে এই কমার স্থল, কমার জায়গায়। সংক্ষেপে তোমাদের বুঝতে গেলে তোমরা দুইটা জায়গায়, এটা স্টুডেন্ট আমি এখন আশা করি তোমরা সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা পেয়েছো, তোমাদের পূর্ব ধারণা আছে, তারপর তোমরা একটু ধারণা পেয়েছো। এখন আমরা বাকি বিস্তারিত এখানে দেখতেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো আমাদের সময় বেশি নেব না আমরা। এখানে কি আছে? সেট, মনে করো রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে আরবি রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব সেট আছে, সেট টু আছে, যাই হোক। আর রিপোর্টেড স্পিচের আগে এখানে মনে করো একটা কমা আছে, ইনভার্টেড কমার আগে যে বাক্যটা শুরু হয়েছে তার আগে একটা কমা আছে। তাহলে আমরা এই যে সেট, এই জায়গায় আমরা কি বসাতে পারি, আর এই কমার জায়গায় এই যে কমাটা বসছে এখানে আমরা কি বসাতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে যেমন অ্যাসার্টিভ দিয়ে শুরু করতে পারি। কি দিয়ে শুরু করতে পারি? অ্যাসার্টিভ দিয়ে। অ্যাসার্টিভ দিয়ে সেইটের জায়গায় আমরা যদি সেইট ইচ্ছা করি সেইটও রাখতে পারি। আবার আমরা যদি মনে করি যে না আমরা এখানে টোল্ড বসাবো, টোল্ড বসাতে পারি। তাহলে তুমি কি এখানে খেয়াল রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটের জায়গায় সেইটও রাখতে পারবা, টোল্ডও বসাতে পারবা। আর এই কমার জায়গায় অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসাবা? দ্যাট। কি বসাবা? দ্যাট। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পেয়ে গেছি টোল্ড এবং দ্যাট। অ্যাসার্টিভের পরে আমরা আসতেছি কি? ইন্টারোগেটিভ। আমরা সংক্ষেপে লিখি ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভে আমরা এই সেটের জায়গায় কি বসাতে পারি? স্ট্রেট আস্কড। কি বসাবো? আস্কড। এই আস্কড বসাতে পারি। তবে বাক্য ক্ষেত্রে প্যাসেজ নারেশনের সময় পরিবর্তন হতে পারে, পরিবর্তিত শব্দ বসতে পারে, কিন্তু সেম অর্থ প্রকাশ করবে। আস্ক। আর এইখানে আমরা এই জায়গায় কি বসাবো? এই কমার জায়গায় আমরা ইফ বসাবো। কি বসাবো? ইফ। এইখানে আমি তোমাদের মনে রাখার জন্য একটা জিনিস লিখে দেই, WS কোশ্চেন, WS কোশ্চেন না হলে, মানে যে বাক্যটা প্রশ্নবোধক সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WS কোশ্চেন না হয়, সেই ক্ষেত্রে স্টুডেন্ট তোমাদের কিন্তু আবার হোয়াট ইজ WS কোশ্চেন এটা বুঝতে হবে, WS কোশ্চেন কয়টি বুঝতে হবে। যাই হোক, আমরা নেক্সট ক্লাসে বোঝাবো। আজকে আমরা সংক্ষেপে বলতেছি, এখানে আমরা কি বসাবো? WS কোশ্চেন না হলে আমরা ইফ বসাবো। কি বসাবো স্টুডেন্ট? ইফ বসাবো। ওকে, এটা আমরা ইন্টারোগেটিভে পেয়ে গেলাম আস্ক, ইফ। এখন আসো পরবর্তীতে ইম্পারেটিভ। ঠিক আছে, আমরা ইম্পারেটিভে কি বসাবো? এখন এখানে আমার একটা তোমাদের প্রতি আমার একটা উপদেশ, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এই রিপোর্টেড স্পিচটা আমরা কি করব? ভালো করে আগে পড়ব। এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে, উপদেশ বোঝাচ্ছে, নিষেধ বোঝাচ্ছে, আমাদের এটা বুঝতে হবে। যাই হোক, সেক্ষেত্রে বাক্য বুঝে আমরা এখানে কি বসাতে পারি বলো দেখি? এই সেইটের জায়গায় যেমন আমরা যদি আদেশ বোঝায় অর্ডার বসাতে পারি, অর্ডার। আবার যদি নিষেধ বোঝায় ফরবিড বসাতে পারি। তারপরে যদি উপদেশ বোঝায় অ্যাডভাইস বসাতে পারি। তারপর যদি নির্দেশ বোঝায় কমান্ড বসাতে পারি। অনেক শব্দ। তোমার আগে রিপোর্টেড স্পিচটা পড়ে দেখতে হবে যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচ এটা কি নির্দেশ করতেছে, সেটা বুঝে এখানে তোমার এই জিনিস কয়টা তোমার এই অনেকগুলি আইটেম আছে বসতে পারে। এখন সেই ক্ষেত্রে তোমার এই কমার জায়গায় কি বুঝবে? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে। এখানে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে,
একটা বাংলায় প্রবাদ আছে, কান টানলে কি আসে, মাথা আসে। তাহলে আসলে ইংরেজিটা গ্রামারটা এমন একটা জিনিস, যে কোনো আইটেম তুমি তোমরা শিখতে যাও, একটা আইটেম শিখতে গেলে তোমার গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে ভালো কনসেপশন, ভালো আইডিয়া থাকতে হবে। কারণ আইডিয়া ছাড়া তুমি গ্রামারের কিছুই করতে পারবে না। তাহলে টু বসবে এবং এখানে যে টেন্স থাকবে এই বাক্যের কোনো টেন্স পরিবর্তন হবে না। সংক্ষেপে আমি লিখে দিচ্ছি টেন্স পরিবর্তন হবে না। এখানে বাক্যের কোনো টেন্স পরিবর্তন হবে না, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা ওকে, তাহলে আমরা ইম্পারেটিভ পেয়ে গেছি। আচ্ছা ইম্পারেটিভের পরে কি আসলো, অবজেক্টিভ। অবজেক্টিভের পরে এক্সক্লেমেটরি। আমরা এখনই শেষ করব, আমাদের বেশি সময় লাগবে না। স্টুডেন্ট আমি ছকটা মুছে দিচ্ছি, কিন্তু আমি এখানে লিখতেছি কি ইম্পারেটিভের পরে আমার আসলো অবজেক্টিভ। এখন আমার কি আসলো, অবজেক্টিভ। আচ্ছা এখন এই অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের জায়গায়, সেইটার জায়গায় কি বসানো যায় আমি বলতেছি। অবজেক্টিভ যদি রিপোর্টেড স্পিচটা অবজেক্টিভ সেন্টেন্স হয়, তখন আমরা সেইটার স্থলে যদি ওই অবজেক্টিভ বাক্যটা কি বোঝায়, আনন্দের বোঝায়, তাহলে আমরা লিখব এক্সক্লেইমড উইথ। এক্সক্লেইমড উইথ এই টুক আমরা সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এখন উইথ দিয়া যদি বাক্যটা আনন্দের হয়, তাহলে এক্সক্লেইমড উইথ exclaimed with grief। আচ্ছা exclaimed with wonder। exclaimed with wonder। যদি দুঃখের হয় sorrow, আর যদি আনন্দের হয় grief। তাহলে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি। কি যদি দুঃখের হয়, যদি আশ্চর্য হয় exclaim with wonder, যদি দুঃখের হয় exclaim with sorrow, আর যদি আনন্দের হয় exclaim with grief বা exclaim with joy। আচ্ছা এটা তোমাদের মনে রাখতে সহজ হবে, সেটা হচ্ছে joy। exclaim with কি ব্যবহার করব, joy। ওকে, এই তিনটা জিনিস আমরা সেন্টেন্সের স্থলে ব্যবহার করব। বাক্য রিপোর্টেড স্পিচ অবজেক্টিভ ঠিক আছে, কিন্তু কোন ধরনের বাক্য এটাকে আইডেন্টিফাই করার পরে এরপরে কমার জায়গায় কি বসবে, কমার জায়গায় অবজেক্টিভ সেন্টেন্সে দ্যাট বসবে। কি বসবে, দ্যাট বসবে। ওকে, এরপরে আমাদের লাস্ট সেন্টেন্স, এটা হলো কি এক্সক্লেমেটরি। সরি স্টুডেন্ট, আই এম ভেরি সরি, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এই যে অবজেক্টিভ সেন্টেন্সটা যে বুঝাইলাম, আসলে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝাই ফেলছি। আসলে এটা কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যেহেতু আমরা এই যে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সরো, এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা আগে এক্সক্লেমেটরি বুঝছি, এখন আমরা অবজেক্টিভটা বুঝে নিই। এটা কি বুঝলাম আমরা, এক্সক্লেমেটরি সেন্টেন্স বুঝলাম, এক্সক্লেমেটরি। এখন আমরা অবজেক্টিভ বুঝি, অসুবিধা নাই। একই কথা, আমাদের সূত্রটা মনে রাখতে হবে। অবজেক্টিভ সেন্টেন্সটা, অবজেক্টিভ সেন্টেন্স আমি এর আগে বলেছি যে আশীর্বাদ অথবা প্রার্থনা, এই দুইটা জিনিস সাধারণত বোঝায় অবজেক্টিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমি সেইটের জায়গায় কি বসাবো, সেইটের জায়গায় আমি হয় কি বসাইতে পারি, যেমন পেইড বসাইতে, পেইড, অথবা কি বসাতে পারি, পেইড অথবা কি বসাতে পারি বলো দেখি, উইশ। কি উইশ, গুড। তোমরা আসলে বুঝতে পেরেছো, পেইড অথবা উইশ, এই দুটো আমরা কোথায় বসাবো, সেইটের স্থলে বসাবো, পেইড অথবা উইশ। আর এইখানে যায় আমরা কি বসাবো, কমার জায়গায় গিয়ে আমরা দ্যাট বসাবো, কমার জায়গায় কি বসাবো, দ্যাট। তাহলে দেখো আমি দ্যাটকে ইন্ডিকেট করতেছি গোল দাগ দিয়ে, গোল দাগ দিয়ে আমি দ্যাটকে ইন্ডিকেট করলাম কয়বার, তিনবার। তাহলে আমার সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। আমি দ্যাট বসাইছি কয়বার, তিনবার। আর দুইবার আমি কি বসাইছি, একবার ইফ, একবার টু। ইফ কার জন্য, ডাব্লিউএস কোশ্চেন, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে ইফ বসবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসবে যদি বাক্যটা ডাব্লিউএস কোশ্চেন না হয়,
আর ইম্পারেটিভ সেন্টেন্সে টু বলবে, পরবর্তী রিপোর্টেড স্পিচ কোনো টেন্স পরিবর্তন করবে না। আশা করি স্টুডেন্ট বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী 5টা বাক্য বোর্ডে লিখবো এবং 5টা বাক্য তোমাদেরকে করতে দিব এবং নিজেও বুঝায় দিব। এই 5টা বাক্যর সাথে আমার যে স্ট্রাকচার আমি যা তখন তোমাদেরকে লিখে দেখাইলাম এটা ঠিক আছে কিনা, তখন তোমরা এই মিলটা খুঁজে পাবো। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে ফাইনালি বলতেছি যে আমরা ন্যারেশন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, বাক্যের 4-5টা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে। 1 নাম্বার হচ্ছে রিপোর্টার, 2 নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্ব, 3 নাম্বার হচ্ছে পারসন স্পোকেন টু, 4 নাম্বার হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্স এবং সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স সম্পর্কে আবার ধারণাগুলো জাগিয়ে তুলতে হবে এবং টেন্স সম্পর্কে ধারণা আনতে হবে। তাহলে প্রথমে আমরা সেন্টেন্স সম্পর্কে আজকে ধারণা নিয়ে নিলাম, কারণ আমরা যদি সেন্টেন্স সম্পর্কে ধারণা না জানি তাহলে আমরা বাক্য ন্যারেশন করতে পারবো না। সোজা কথা। এই পূর্ববর্তী ক্লাসে আমি ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমরা বাসায় গিয়ে খাতাগুলো খুলবে এবং তোমরা ন্যারেশন পার্টটা ভালো করে পড়বে। তাহলে আজকে যে আমরা সেন্টেন্স সম্পর্কে ধারণা পেলাম এবং সেন্টেন্স অনুযায়ী কি কি বলবে এই সম্পর্কে ধারণা পেলাম, তাহলে এইটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে আজকে সবাই কি করবে, বাসায় এই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে পরবর্তী ক্লাসে আমি বাক্য দিব এবং তারপর আমি টেন্স আলোচনা করব। আর টেন্স আলোচনা করতে হবে কিসের জন্য স্টুডেন্ট? কারণ everybody knows that tense is the soul of English language. Without knowing tense, you cannot do anything. Okay, thank you everybody. Thank you my dear students.